আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য স্প্যানিশ একটা সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যার নাম আদু। আসলে 2018 সালে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রায় 70 লক্ষ মানুষ স্পেনের পথে যাত্রা করেছিল শুধুমাত্র একটা সুন্দর জীবনযাপনের আশায়, যার মধ্যে 35 লক্ষই ছিল শুধু শিশু। তো এই যে বিশাল একটা রিফিউজিদের ঢল নেমেছিল স্পেন জুড়ে, তার ভিতরে কতজন রিফিউজি বাঁচতে পেরেছে, তাদের পরিস্থিতি বা কেমন হয়েছিল, বা সেই বাচ্চাগুলোর ভাগ্যেই কি জুটেছিল, এই সব কিছু নিয়েই মূলত আজকের এই গল্পটা তৈরি করা। তো এই গল্পটাতে মূলত 3জন মানুষের পয়েন্ট অফ ভিউ দেখানো হয়েছে, যেই 3জন আবার শেষ হতে হতে এক হয়ে যাবে। তো অসাধারণ একটা ইমোশনাল গল্প শোনার জন্য তৈরি হয়ে যান। আর গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে ততক্ষণে সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই কঙ্গো থেকে আগত হাজার হাজার শরণার্থীকে দেখানো হয়, যারা স্পেনে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে আবার আটকে দেয় স্পেনের বর্ডার গার্ড। এখানে শরণার্থী এবং বর্ডার গার্ডের মাঝের মারামারির দরুন একজন শরণার্থীকে আঘাত করে একজন বর্ডার গার্ড আবার সেখানেই মেরে ফেলে। যদিও বাকিরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোই লাভ হয় না। এরপর সিন কাট হয়ে চলে আসে ক্যামেরুনের একটা জঙ্গলের ভেতরে, যেখানে আলিকা এবং আদু নামের দুই ভাই বোন সাইকেল নিয়ে বাড়ির দিকে ফিরছিল। আর তখনই তারা দুজন বন্দুকের গুলির শব্দ শুনতে পায়। সাথে সাথে সাইকেল ফেলে দিয়ে দুই ভাই বোন দেখতে গেলে তারা দেখতে পায় একদল প্রাণী শিকারকারী একটা হাতিকে মেরে সেই হাতির সুর, দাঁত ইত্যাদি সব কেটে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সেই অবৈধ প্রাণী শিকারকারীরা আবার বাচ্চাদের সেই সাইকেলটাও খুঁজে পায়। তারা সেই সাইকেলটাকে সেখানেই ফেলে হাতির সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো সেখান থেকে নিয়ে চলে যায়। এর বেশ কিছুক্ষণ পরে সেখানে বন পুলিশেরা চলে আসে, কিন্তু ততক্ষণে হাতিটা ক্ষতবিক্ষত অবস্থায় মৃত পড়েছিল। ক্যামেরুনের পুলিশটা সেই হাতিটার মাংস গরিব গ্রামবাসীদের মাঝে বিলিয়ে দিতে চাইলেও সেখানে থাকা স্পেনের একজন উপদেষ্টা বলে যে সেই হাতিটার লাশটাকে সে সেখানেই পুড়িয়ে দেবে, আর সে সেটাই করে। আর সেখানে পড়ে থাকা সাইকেলটা দেখে এখন সে সেই সাইকেলটার আসল মালিক খুঁজতে শুরু করে দেয়। এতক্ষণে আদু এবং আলিকা বাড়িতে ফিরে এসেছিল, আর বাড়িতে ফেরার সাথে সাথেই তাদের মা তাদের উপরে রেগে গিয়েছিল, কারণ তারা সাইকেলটা হারিয়ে ফেলেছে। তো যাই হোক, এখন সিন চলে আসে সেই বর্ডার গার্ডগুলোর কাছে, যাদের সেই শরণার্থীকে মেরে ফেলার একটা ভিডিও ফুটেজ ভাইরাল করে দিয়েছে কেউ। আর এখন এই হত্যাকাণ্ডের জন্য তাদেরকে হাইকোর্টের মুখোমুখি হতে হবে। এদিকে আদুর সাইকেলটা কেনার জন্য তার বাবার একজন বন্ধু চলে আসে, কিন্তু আদু তার বাবার বন্ধুকে বলে যে সে তার সাইকেলটা হারিয়ে ফেলেছে। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় সেই স্পেনের উপদেষ্টা অফিসার, যে কিনা কারো সাথে এয়ারপোর্টে যাবার জন্য কথা বলছিল। আর তখনই নিচে ক্যামেরুনের সেই গার্ডেরা একজনের জন্মদিন উদযাপন করছিল। এটা দেখে স্পেনের সেই অফিসার গঞ্জালো নিচে এসে বলে যে আমরা 1 মাসে 4টে হাতি মরতে দেখেছি, একটু হলেও তো শোক পালন করো তোমরা। ক্যামেরুনের গার্ডদের যে প্রধান ছিল তার নাম ছিল কাবিলা। কাবিলা গঞ্জালোকে বলে যে তুমি পশুদের জন্য মায়া কান্না করা বন্ধ করো, আমাদের পশুদের খেয়াল আমরা রাখতে জানি। এখানে গঞ্জালোর সাথে কাবিলার দলের বেশ কথা কাটাকাটি হয়। আর সেদিনের মতো তাদের কথাবার্তা শেষ হলে আজকে রাতে হুট করে আদুর বাড়িতে আবার একদল ডাকাত হামলা করে। ডাকাতের সাথে আদুর মায়ের প্রচণ্ড মারামারি হয়, আর আদু এবং আলিকাকে আদুর মা কোনো রকমে ঘর থেকে বের করে দিতে সক্ষম হয়। বৃষ্টি স্নাত সেই রাতের বেলা দুই ভাই বোন জীবন বাঁচানোর জন্য নদী সাঁতরে পেরোতে থাকে। অপরদিকে সকাল হলে আমরা স্প্যানিশ পুলিশ অফিসার গঞ্জালোকে দেখতে পাই, যাকে ক্যামেরুনের গার্ড কাবিলা বলছিল যে তারা কেউ আর গঞ্জালোর সাথে কাজ করতে চায় না। এমনকি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে যেন গঞ্জালোকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু গঞ্জালো তাদের কোনো
কথা না শুনে এয়ারপোর্টের দিকে চলে যায়, কারণ আজকে তার মেয়ে এখানে আসছিল। তো যাই হোক, গত রাতে বাড়ি থেকে পালিয়ে আসা আলিকা এবং আদু এখন নদী থেকে সাঁতরে ডাঙায় উঠে গেছে। বেচারা আদু তার বোনকে বলছিল যে আমরা এখন কোথায় যাব আপু, মায়ের কি হবে? আলিকা বলে যে আপাতত আমরা নিজেদেরকে বাঁচাতে আন্টির বাড়িতে যাব, সেখান থেকে আন্টি বাবাকে ফোন করলে বাবা আমাদেরকে স্পেনে নিয়ে যাবে। বাচ্চারা আন্টির বাড়িতে যাবার জন্য গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর তখনই তাদের সামনে দিয়ে গঞ্জালো চলে যায় গাড়ি নিয়ে। সে বাচ্চাদেরকে দেখেও না দেখার ভান করে সোজা চলে যায় তার মেয়ে স্যান্ড্রাকে নিতে। গঞ্জালো তার মেয়েকে নিয়ে আসার সময় তার মেয়ে তাকে বলে যে তাহলে গত কদিনের ভেতরেই তারা আরো একটা হাতি মেরে ফেলেছে আর তোমরা কিছুই করতে পারোনি। গঞ্জালোর মেয়ে তাকে ড্রোন কেনার জন্য সাজেশন দেয়। অপরদিকে বাচ্চা দুই ভাই বোন পথ চলতে চলতে প্রচন্ড তৃষ্ণায় আদু রাস্তার ভেতরে অজ্ঞান হয়ে পড়ে। আলিকা দৌড়ে ছুটে আসে তার কাছে, ছোট ভাইকে কোলে নিয়ে নদীর পাশে গিয়ে মুখে পানি দিতে দিতে আদুর জ্ঞান ফিরিয়ে আনে সে। বাচ্চা আদুর জ্ঞান ফেরার পরই সে তার বোনকে বলে যে আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবে আপু? এক বুক হতাশা নিয়ে আলিকা তাকে বলে যে আমি বেঁচে থাকব। ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে এই অসহায় দুনিয়ায় বাঁচার চেষ্টা করছিল। এখন আমাদেরকে দেখানো হয় গঞ্জালো তার ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ জাতিসংঘের একজন উপদেষ্টার কাছে এসেছিল, কারণ কাবিলা সহ আরো অনেকেই তার অব্যাহতির জন্য সুপারিশ করেছিল। গঞ্জালোকে সেই মহিলা বলে যে তুমি এখন স্পেনে ফিরে যাও, তোমাকে আর এখানে কোনো কাজে দরকার নেই। ক্যামেরুনের লোকজন তোমার উপরে বেশ রেগে আছে, তোমার ব্যবহার তাদের একদমই পছন্দ নয়, আর তারা খুবই ভয়ানক, তারা যে কোনো সময় তোমাকে মেরেও ফেলতে পারে। কিন্তু গঞ্জালো বলে যে আমি কোথাও যাব না। এটা শুনে সেই মহিলা তাকে বলে যে তাহলে যদি তুমি মারা যাও তাহলে সেই দায় কিন্তু আমি নিতে পারবো না। গঞ্জালো তার ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে কোনো সাহায্য না পেয়ে আবার ফিরে চলে আসে আগের ঠিকানায়। সেখানে এসে সে দেখতে পায় তার মেয়ে ক্যামেরুনের একটা ছেলের সাথে বেশ ভালোভাবে গল্প করছিল। গঞ্জালো সেখানে আদুর সেই ভাঙাচোরা সাইকেলটা নিয়ে গিয়ে তার মেয়েকে সাথে করে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। এদিকে এতক্ষণে আলিকা এবং আদু গর্তে আটকে যাওয়া একটা ট্রাকের দেখা পায়, আর তারা দুই ভাই বোন সেই ট্রাকটাকে ধাক্কা দিয়ে উঠতে সাহায্য করার প্রতিদান স্বরূপ সেই ট্রাক তাদেরকে শহর অবধি পৌঁছে দেয়। অপরদিকে গল্পের শুরুতে বর্ডারে হওয়া সংঘর্ষে শরণার্থীকে মেরে ফেলা বর্ডার গার্ড অফিসার মাইকেলকে এখন তার কমান্ডার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনেছিল। কমান্ডার বুঝতে পেরেছিল যে মাইকেল একটা ভুল করেই ফেলেছে, কিন্তু বাহিরের সাংবাদিক এবং মানবতা কর্মীরা সবাই একযোগে সেই ভিডিওর ভিত্তিতে মাইকেলকেই দোষারোপ করতে থাকে। এখন মাইকেলকে বাঁচানোর জন্য বিভিন্ন উপায় ভাবতে থাকে কমান্ডার। এদিকে এতক্ষণে শহরে পৌঁছে গিয়েছিল আলিকা এবং আদু। তারা দুজনেই বিশাল শহরে খুঁজে খুঁজে তার আন্টির কাছে চলে যায়, যেখানে তার বাবা একজন দালালের কাছে অনেকগুলো টাকা দিয়েছিল তাদের দুজনকে স্পেন অবধি পৌঁছে দেবার জন্য। তাদের আন্টি সেই দালালের হাতে তাদের দুজনকে তুলে দেয় স্পেনে যাবার জন্য। সেই দালালটি তাদেরকে একটা গাড়িতে করে বর্ডার পার করার জন্য নিয়ে যেতে থাকলে রাস্তার মাঝে তারা দেখতে পায় একদল অবৈধ অনুপ্রবেশকারীদের পুলিশ ধরে ফেলেছে, আর তাই সে দালাল তাদেরকে নিয়ে চলে আসে অন্য একটা জায়গায়। আর সেখান থেকে তাকে বলা হয় যে বাচ্চা দুজনকে যেন প্যারিসে পাঠিয়ে দেওয়া হয়। আর এখন সেই দালাল তাদেরকে এয়ারপোর্টের একটা দেয়ালের কাছে নিয়ে গিয়ে বলে যে তোমরা এখন পরবর্তী বড় বিমানটার চাকার নিচে করে সোজা চলে যাবে প্যারিসে। আলিকা তাকে বলে যে আমার বাবা তো তোমাকে স্পেনে নিয়ে যাবার জন্য টাকা দিয়েছিল। দালাল বলে যে একদমই না, উনি আমাকে তোমাদের মরক্কো অবধি পাঠানোর জন্য টাকা দিয়েছিল। আমি তোমাদের প্যারিসে যাবার জন্য বলে আরো বেশি উপকার করছি, এখন সোজা চলে যাও, নয়তো এখানেই থাকো, আমি চলে গেলাম। এটা বলে দালালটি বাচ্চা দুজনকে সেখানেই রেখে চলে যায়। সেখান থেকে আদু প্রথমে সেখানে যেতে ভয় করলেও আলিকা তাকে বলে যে কিচ্ছু হবে না, এখানে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, চল ভাই। আর এখন দুই ভাই বোন সকল প্রকার সিকিউরিটি গার্ড এবং সিসি ক্যামেরাকে ফাঁকি দিয়ে বিমানের সামনের চাকার খাঁচার ভেতরে উঠে পড়ে।
পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই বিমান চলা শুরু হয়ে গেলে তারা ভয়ানক কাঁপুনির সম্মুখীন হয়। তারপর প্রচণ্ড বাতাসে সেখান থেকে পড়ে যাবার উপক্রম হয় দুই ভাই বোন। সবকিছু কাটিয়ে তারা যখন মাঝ আকাশে, তখন প্রচণ্ড ঠান্ডায় দুজন রীতিমতো আধমরা হয়ে যাচ্ছিল। কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে প্যারিস অবধি পৌঁছানোর চেষ্টা করছিল তারা। অপরদিকে ক্যামেরুনে কাবিলাদের দলের সাথে পার্টি করার জন্য গঞ্জালোর মেয়ে চলে গিয়েছিল, কিন্তু বিমানের চাকার ভেতরে থাকার কারণে শ্বাসকষ্টে আর প্রচণ্ড ঠান্ডায় আদুর বোন আলিকা ততক্ষণে মারা গিয়েছিল। আদু তার বোনকে বারবার জাগানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে রীতিমতো বরফের মতো জমে গিয়েছিল আলিকার শরীর। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিমানের চাকা খুলে গেলে আলিকা বাতাসের চাপে সেখান থেকে সোজা নিচে সমুদ্রের মাঝে পড়ে যায়। অসহায় একা একটা বাচ্চা আদু চিৎকার করে তার বোনকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে বিমান ল্যান্ড করে গিয়েছিল। আদু কোনো রকমে বিমানের চাকার খাঁচা থেকে নিচে নামলে একজন আফ্রিকান লোক তাকে দেখে ফেলে। সেই লোকটি আদুর কাছে আসতেই আদু অজ্ঞান হয়ে যায়। আর আমরা জানতে পারি যে এই বিমানটা প্যারিসে নয়, বরং চলে এসেছিল সেনেগালে। এখন আবার সেই বর্ডার গার্ড অফিসার মাইকেলকে দেখানো হয়, যাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একজন শরণার্থী উকিল চলে এসেছিল। উকিলটি বারবার মাইকেলকে বলে যে তুমি শরণার্থী টুটুকে মেরে ফেলেছ, আমাদের কাছে তার প্রমাণ আছে। মাইকেল তার কাছে ব্যাপারটা একদমই স্বীকার করে না, আর সে নিজের সাফাই গাওয়ার জন্য তাকে বলে যে শরণার্থীরা আমাদের উপরে হামলা করেছিল, আমরা তো ব্যাস নিজেদের রক্ষা করেছি। সাথে সাথে উকিলটি তার কথা ধরে ফেলে আর তাকে বলে যে আপনি তাহলে স্বীকার করছেন যে আপনি টুটু নামের কঙ্গোর সেই নাগরিককে মেরে ফেলেছেন। মাইকেল বলে আমি আপনার সাথে আর কথা বলতে চাই না, আপনি এখন আসতে পারেন। মাইকেল ঘর থেকে সেই উকিলকে বের করে দেয়। আর এখন আমাদের আদুকে দেখানো হয়, যাকে ইমিগ্রেন্ট পয়েন্টে ধরে বন্ধ করে রাখা হয়েছিল। আর সেখানে আদুর সাথে পরিচয় হয় হাসিব নামের একজন ছেলের। হাসিব আদুর সাথে জাদু দেখাতে দেখাতে বন্ধুত্ব করে নেয়। হাসিব নিজেও ব্রাসেলস থেকে অবৈধ পাসপোর্ট নিয়ে এই দেশে এসেছিল। আদু তাকে বলে যে সে বিমানের চাকার ভেতরে করে এসেছে আর তার বোন আলিকা পথিমধ্যেই মারা গেছে। আর এখন তাদের দুজনকে পুলিশের একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় জেলখানার দিকে। কিন্তু জেলখানার সামনে জেল পুলিশ এবং তাদের গাড়িতে থাকা পুলিশদের মাঝে কিছু একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক লেগে গেলে এই ফাঁকে গাড়ির দরজা খুলে সেখান থেকে আদু এবং হাসিব দুজনেই পালিয়ে যায়। অনেক কষ্টে তারা পুলিশের নজর ফাঁকি দিয়ে নিরাপদ জায়গা অবধি পৌঁছাতে পারে। আর সেই নিরাপদ জায়গাটা ছিল একটা ট্রাকের গ্যারেজ। আর সেখানে পৌঁছে আদু হাসিবকে বলে আমার খুব ক্ষুধা পেয়েছে হাসিব, কিন্তু হাসিবের কাছে তখন কোনো টাকাই ছিল না। আর সেদিন রাতে কোনো কিছু না খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। আদু পরদিন সকালে ঘুম থেকে উঠলে আশেপাশে কোথাও হাসিবকে খুঁজে পায় না। কিছু দূর যাবার পরে সে দেখতে পায় হাসিব একটা ট্রাকের ভেতর থেকে বেশ কিছু টাকা চুরি করে এনেছে। আর হাসিব সেখান থেকে আদুকে নিয়ে ছুটে পালিয়ে চলে যায় সোজা একটা খাবার হোটেলে। তারা সেখানে অনেক খাওয়া দাওয়া করে। আর খাওয়া দাওয়া শেষ করে পালাতে পালাতে পায়ে হেঁটে গাড়িতে করে বিভিন্নভাবে তারা দুজন পৌঁছে যায় মৌরিতানিয়ায়। সেখানে গিয়ে একটা চুরি করার সময় হাসিব প্রায় ধরা পড়েই গিয়েছিল। আর তখন হাসিব আর আদু দুজনেই সেখানে মার খায়, কিন্তু তারপরেও হাসিব বেশ কিছু টাকা ও খাবার চুরি করতে সক্ষম হয়ে যায়। আর এখন তারা দুজন একটা সমুদ্রের পাশের গুহার ভেতরে আশ্রয় নিয়েছিল। এদিকে সেই বর্ডার গার্ড অফিসার মাইকেল তার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করছিল যে কিভাবে এই শরণার্থী খুনের ব্যাপারটাকে ধামাচাপা দেয়া যায়। তো যাই হোক, এখন সমুদ্রের পাশে আদু এবং হাসিব দুজনেই বসেছিল। আর হাসিব আদুকে বলে যে 1 বছর আগে আমি সোমালিয়া ছেড়ে পালিয়ে চলে এসেছিলাম। এটা শুনে আদু হাসিবকে বলে যে তুমি কখনো আমার বোনের মতো মারা যাবে না তো? হাসিব মুচকি হেসে বলে যে না, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। এখন তারা দুজন নিশ্চিন্তে সমুদ্রের পাড়ে শুয়ে আকাশ দেখতে থাকে। আর তখনই আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল গঞ্জালো এবং তার মেয়ের প্লেন। আসলে গঞ্জালো তার মেয়ে স্যান্ড্রাকে নিয়ে এখন মরক্কোর দিকে আসছিল, কারণ ক্যামেরুনে তার সেই চাকরিটা চলে গেছে। তবে ক্যামেরুনে থাকাকালীন আদুর সেই সাইকেলটা গঞ্জালোর মেয়ে আফ্রিকানদের একটা স্মৃতি হিসেবে তার সাথে
নিয়ে এসেছিল। বাবা মেয়ে দুজনেই নিরাপদে মরক্কোতে এসে পৌঁছায়, কিন্তু পৌঁছানোর পরপরই ড্রাগস থেকে বাঁচার জন্য গঞ্জালো তার মেয়েকে কিছু ওষুধ দিয়ে দেয়। আসলে গঞ্জালোর মেয়ে ছিল ভয়ানক রকমের ড্রাগ অ্যাডিক্টেড। অপরদিকে আদু এবং হাসিব মৌরিতানিয়ায় নিজেদের জীবন ধারণ করার জন্য রাস্তার মাঝে হাসিব জাদু দেখাতে থাকে, আর আদু সেই জাদু দেখানোর জন্য থেমে যাওয়া গাড়িগুলোকে মুছে দিয়ে টাকা কামাতে থাকে। এভাবেই গাড়ি মোছার জন্য আদু পানি আনতে গেলে একটা মানব পাচারকারীর নজর পড়ে যায় আদুর উপরে। সেই লোকটি তার গাড়ি নিয়ে আদুর কাছে চলে যায় আর তাকে টাকা এবং চকলেট সহ বিভিন্নভাবে লোভ দেখিয়ে তাকে গাড়ির ভেতরে তুলে নেয়। গাড়িটা একটু সাইডে নিয়ে গিয়ে আদুকে অজ্ঞান করার চেষ্টা করতেই আদু চিৎকার করে হাসিবকে ডাকতে থাকে, আর বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা হাসিব আদুকে দেখে দৌড়ে সেই গাড়ির দিকে চলে আসে। এখানে এসে হাসিব সেই লোকটিকে মেরে আদুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু যাবার আগে আদু সেই গাড়িতে থাকা টাকাগুলো নিয়ে তারা দুজন দৌড়ে চলে আসে তাদের সমুদ্রের পাশের গুহাতে। রাতের বেলা বেশ খুশিতে আদু সেখানে নাচতে থাকে, কিন্তু হাসিব তাকে বলে যে খবরদার তুমি আর কখনো টাকার জন্য কারো কাছে যাবে না। আদু বলে তাহলে আমাকে জাদু শিখিয়ে দাও, আমি তোমার মতো জাদু দেখিয়ে টাকা কামাই করি। হাসিব বলে যে এটা একদমই এতটা সহজ নয়। সোমালিয়াতে আমাকে মেয়েদের মতো সাজিয়ে গুছিয়ে স্টেজে তোলা হতো জাদু দেখানোর জন্য, আর সেই জন্যই আমি সেখান থেকে পালিয়ে চলে এসেছি। আর এখন আমাদেরকে দেখানো হয় আরো হাজার হাজার রিফিউজি বিভিন্ন দেশ থেকে স্পেনের দিকে যাত্রা করেছে। এখানে সেই শরণার্থী উকিল এবং বর্ডার গার্ড অফিসার মাইকেলও ছিল। আর এখন পরের সিনে আমাদের দেখানো হয় মরক্কোতে গঞ্জালোর মেয়ে একটা ডান্স ক্লাবে নাচানাচি করছিল। সেখান থেকে গঞ্জালো তার মেয়েকে ধরে নিয়ে চলে আসে, আর এই ব্যাপারটা নিয়ে গঞ্জালোর সাথে তার মেয়ের অনেক ঝগড়া হয়, কারণ তার মেয়ে মনে করত তার বাবা তাকে স্বাধীনতা দেয় না, এমনকি তার বাবা তার সাথে বন্ধুত্বের মতো আচরণও করে না। গঞ্জালোর সাথে আর তার মেয়ে থাকতে চায় না, তাই তার মেয়ে স্মৃতিস্বরূপ নিয়ে আসা আদুর সেই সাইকেলটা নিয়ে তার বাবার কাছ থেকে চলে যায়, কিন্তু গঞ্জালো তার মেয়েকে একদমই একা ছাড়ে না। তো পরদিন সকালে গঞ্জালো যাচ্ছিল একটা চাকরির ইন্টারভিউ দিতে, যেটা ছিল মোজাম্বিকের ন্যাশনাল পার্কের প্রাণী বিশেষজ্ঞের একটা চাকরি। তো যাবার আগে সে তার মেয়েকে বলে যে আমাকে মাফ করে দিও মা, আমি হয়তো বা তোমার সেরা বাবা হতে পারিনি, আমি হয়তো তোমার বন্ধু হতে পারিনি। এটা শুনে স্যান্ড্রা খুবই কষ্ট পায়। সে কান্না করতে করতে তার বাবাকে বলে যে তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু নও। সে তার বাবার কাছে ক্ষমাও চায়। অপরদিকে স্পেনের আদালতে আজকে হাজির করা হয়েছিল সেই বর্ডার গার্ড অফিসার মাইকেলকে। আর এতদিনে মৌরিতানিয়া থেকে হাসিব এবং আদু চলে এসেছিল মরক্কোর একটা রিফিউজি ক্যাম্পে। সেখানে তাদের মতো শত শত রিফিউজি বিভিন্ন দেশ থেকে পালিয়ে এসেছিল স্পেনে যাবার জন্য। তারা দুজন সেখানে কোনো রকমে থাকার একটা জায়গাও খুঁজে পায়, আর বেশ কিছুদিন পরে সেখানে একজন ডাক্তার তাদের পরীক্ষা নিরীক্ষা করতে আসলে হাসিবের শরীরের ফোসকা আর মুখের ঘা দেখে ডাক্তার তাকে জলদি হাসপাতালে ভর্তি হতে বলে, কারণ তার ইমার্জেন্সি ভালো চিকিৎসার দরকার ছিল। কিন্তু হাসিবের কাছে বৈধ কাগজপত্র না থাকার কারণে সে হাসপাতালে যেতে চায় না, যদিও সে ডাক্তার তাকে বলে যে কোনো সমস্যা হবে না, কিন্তু হাসিব বলে আমি এখানেই ভালো থাকবো, আপনি চলে যান। ডাক্তার চলে গেলেও হাসিবের আর ভালো থাকা হয় না, সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতে থাকে। আর এমনই একদিন সন্ধে হবার আগে হাসিব আনমনে কান্না করতে করতে স্পেনের বর্ডারের দিকে তাকিয়েছিল। সেখানে তাকে খুঁজতে খুঁজতে ছুটে চলে আসে আদু। হাসিব তাকে বলে যে আমাদের এখান থেকে যেতে হবে রে, আমাদের এই যাত্রা শেষ করতে হবে। এদিকে আজকে গঞ্জালো মরক্কো ছেড়ে যাবার জন্য গাড়িতে তাদের জিনিসপত্র গোছানোর সময় একটা প্লাস্টিকের হাতির দাঁতের ভেতরে তার মেয়ের লুকিয়ে রাখা নেশাদ্রব্য খুঁজে পায়। অপরদিকে স্পেনের আদালতে একজন শরণার্থীকে খুন করার পরেও অফিসার মাইকেলকে আদালত নির্দোষ হিসেবে খালাস দিয়ে দেয়। অপরদিকে দুটো টিউব ফুলিয়ে নিয়ে হাসিব এবং আদু সমুদ্রের পাশে এসে প্রস্তুত হয় স্পেনের দিকে সাঁতরিয়ে যাবার জন্য। তাদের কাছে থাকা চকলেটটা শেষবারের মতো পেট ভরে খেয়ে নিয়ে তারা দুজনেই সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয় সেই ছোট্ট দুটো টিউবকে সঙ্গী করে নিয়ে। আর এখন আমাদেরকে আবার দেখানো হয় বর্ডার গার্ড অফিসার মাইকেলকে, কারণ আজকে মাইকেলের কেস জেতার কারণে তার বন্ধুরা সবাই তাকে পার্টি দিয়েছিল, কিন্তু মনে
মনের কোণে কোথাও যেন মাইকেলের খুবই অনুশোচনা হচ্ছিল। আসলে সে নিজেও সেই শরণার্থী টুটুকে মারতে চায়নি, শরণার্থীরাও যে তাদের উপরে হামলা করেছিল আর পরিস্থিতি সামাল দিতে সে লাঠিপেটা করেছিল। টুটুকে মারার কোনো উদ্দেশ্যই ছিল না মাইকেলের। মাইকেল মন খারাপ করে পার্টি থেকে উঠে বাহিরে চলে আসে, আর তখনই মাইকেলের সবচেয়ে কাছের বন্ধু তার কাছে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। মাইকেল তাদের সাথে মদ্যপান করার জন্য আর ফিরে যায় না, কারণ রাত 10টা থেকে তার আবার ডিউটি শুরু হতো। এদিকে সমুদ্রের মাঝে সাঁতরাতে ভয়ানক রকমের ক্লান্ত হয়ে পড়েছিল আদু, কিন্তু হাসিব তাকে অনেক কষ্টে স্পেনের বর্ডারের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু যেতে যেতে হঠাৎই এক পর্যায়ে আদুর টিউবটাকে বেঁধে রাখা সেই দড়িটা ছিঁড়ে আদু তার থেকে হারিয়ে যেতে থাকে। তারা দুজনে চিৎকার করে একে অপরকে ডাকতে থাকে, কিন্তু কোনোই লাভ হয় না, কারণ সমুদ্রের ঢেউয়ের কাছে আদুর মতো বাচ্চা একটা ছেলের কোনো শক্তিই ছিল না এগিয়ে যাবার। আদু প্রায় মৃত্যু মুখে পতিত হয়ে গিয়েছিল, কিন্তু তখনই একটা নৌকা তাদের দিকে চলে আসে, আর সেই নৌকা থেকে হাত বাড়িয়ে আদুকে উপরে তুলে নেওয়া হয়। আর তাদেরকে অন্য কেউ নয়, উপরে তুলে নিয়েছিল মাইকেল নামের সেই বর্ডার গার্ড অফিসারটি। আর সেখান থেকে তারা হাসিবকেও তুলে নেয়, আর হাসিব আদুকে জীবিত দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। আর সকালবেলা তারা তাদের দুজনকেই নিয়ে আসে স্পেনের মাটিতে। তারা দুজনেই প্রচন্ড খুশি ছিল। আর এখন আমাদেরকে স্যান্ড্রাকে দেখানো হয়, যার সাথে তার বাবার মনোমালিন্য ভালো হয়ে গিয়েছিল। স্যান্ড্রা তার বাবাকে বিদায় দিয়ে আফ্রিকার স্মৃতিস্বরূপ নিয়ে আসা আদুর সেই সাইকেলটা সহ স্পেনের বর্ডার পার হতে থাকে, কিন্তু বর্ডার পেরোতেই তাকে পুলিশের চেকিং এর মুখে পড়তে হয়। একজন মহিলা পুলিশ স্যান্ড্রার ব্যাগ চেক করতে থাকে, আর সেই পুলিশ সেই নকল হাতির দাঁতটাও পেয়ে যায়। স্যান্ড্রা তো প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তখনই সেই পুলিশ অফিসার সেই দাঁতটি খোলার সাথে সাথে ড্রাগস মুড়িয়ে রাখা সেই থলেটাও পেয়ে যায়। কিন্তু পুলিশ অফিসার যখন সেই কাপড়টা খুলে দেখে, তখন সে দেখতে পায় সেখানে হাতির ছবি আঁকানো একটা রুমাল রেখে দেয়া আছে। এটা দেখেই স্যান্ড্রা বুঝে যায় যে তার বাবা এটা রেখে দিয়েছে, আর সে ড্রাগসটা সেখান থেকে সরিয়ে ফেলেছে। আর এটা দেখার সাথে সাথে স্যান্ড্রা ভেতরে ভেতরে তার বাবার সাথে সকল খারাপ ব্যবহারগুলোর জন্য অনুশোচনায় প্রচন্ড কষ্ট পেতে থাকে। আর তখনই সে চেকিং পেরিয়ে এসে তার বাবাকে ফোন দেয়, আর অঝরে কান্না করতে করতে সে তার বাবাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি বাবা। গঞ্জালো তার মেয়ের কথা শুনে যেন জীবনের সার্থকতা খুঁজে পায়। তো যাই হোক, এখন একটা গাড়িতে করে আদু এবং হাসিবকে নিয়ে আসা হয় সেই বর্ডারের কাছে, কিন্তু সেখানে আসতে না আসতে একদল পুলিশ অফিসার তাদের গাড়িটা থামিয়ে দিয়ে সেখান থেকে জোর করে হাসিবকে নামিয়ে নেয়, কারণ হাসিবকে এখন নিয়ে যাওয়া হবে জেলে, আর আদুকে শিশু সংশোধনাগারে। হাসিবকে হারিয়ে প্রচন্ড কান্না করতে থাকে আদু। সে চিৎকার করে হাসিবকে ডাকতে থাকে, আর আদুকে দেখে হাসিব নিজেও প্রচন্ড ছটফট করতে থাকে, কিন্তু কোনোভাবে তারা আর এক হতে পারে না। আজীবনের মতো বিচ্ছেদ হয়ে যায় তাদের। এখানে অসহায় আদু তার সব কিছু হারিয়ে চলে যায় সেই পুলিশ অফিসারদের সাথে। আর এখন পরদিন সকালে আমরা আদুকে দেখতে পাই একটা শিশু সংশোধনাগারে সবে মাত্র ঘুম থেকে উঠল। তাদের সবার আশ্রয় হয়েছে একটা রিফিউজি ক্যাম্পে। সবকিছু ছাড়িয়ে আকাশের দিকে হাসিবের আশায় তাকিয়ে থাকে আদু। আর এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো খুবই মর্মান্তিক একটা গল্প ছিল এটা। আসলে 3টে গল্পকে একটা মাত্র সুতোয় বাঁধার যে চেষ্টাটা পরিচালক করেছিল, তা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে সে। আমার কাছে সিনেমাটা তো অসাধারণ লেগেছে। আপনাদের কাছে আসলে সিনেমাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। তো বাই দ্য ওয়ে, যাবার আগে একটা কথা বলি যে বলিউডে লুডো নামের যে ডার্ক কমেডি সিনেমাটা ছিল, সেটা কিন্তু এর চাইতেও বেশি এপিক লেভেলের, কারণ সেখানে আরও অনেকগুলো ক্যারেক্টারকে একটা সুতোয় এমনভাবে বাঁধানো হয়েছে যে ট্র্যাজিক কমেডি, কেউ মারা গেলেও আপনি হাসবেন। তো ওই সিনেমাটা আপনারা চাইলে দেখতে পারেন, টাইম পাস হবে ভালো মতো। তো এটাই আর কি বলার ছিল। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।